মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী যিনি ছিল, উনি বর্তমানে মারা যায়, যার জন্য ওই রাজ্যে এখন কোনো প্রধানমন্ত্রী নেই। কেননা ওনার ওই চেয়ারটা দখল করার জন্য অনেক রাজনীতিবিদরা অনেক আশা করে বসে আছে, কিন্তু তাদের আশায় পানি ঢেলে দেয় আকাশ। আকাশ হচ্ছে আমাদের গল্পের নায়ক। আকাশ কিভাবে প্রধানমন্ত্রী হলো তা আপনারা গল্প পড়ার মাধ্যমে জানতে পারবেন, সেই জন্য ধৈর্যহারা হবেন না। বর্তমানে আকাশ লন্ডন থেকে নিজের দেশে ফিরে। আকাশকে এয়ারপোর্ট থেকে নিতে ওর আব্বু শাহজাহান চৌধুরী এবং ওর আম্মু মিসেস পারুল আক্তার এবং আকাশের একমাত্র মিষ্টি আদরের বোন ঈশা আসে। কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। ভাইয়া, আমার জন্য কি এনেছিস? বাসায় আসলে দেখতে পাবি বাবা, মা, ঈশা। তোমরা বাসায় যাও, আমি কিছুক্ষণ পরে আসব। কেন বাবা, তুই একা কেন আসতে যাবি? তাছাড়া তোকে একা একা ছেড়ে দেওয়াটা কতটা রিস্ক হবে, তুই কি ব্যাপারটা বুঝতে পারছিস? তা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা যাও, আমি আসতেছি। আকাশের পরিবার চলে যায় গাড়ি করে। শুধু একটা গাড়ি রেখে চলে যায় আকাশের জন্য। আকাশ ওই গাড়ি নিয়ে চলে আসে ওর চেনা জানা একটা জায়গায়, যেখান থেকে ওরা মাফিয়া জগৎটা শুরু করেছে। মালয়েশিয়ার শহরে মাফিয়াদের রাজত্ব চলতো। এই রাজত্ব করত মাফিয়ার জগতের একে। বর্তমানে মাফিয়ার জগতের সবচেয়ে টপ নাম্বারে আছে একে, কেননা আজ পর্যন্ত কেউ একে দেখে নেই, নাই ওর লোক দেখেছে কখনো। আকাশ গাড়ি থেকে নেমে যাই, ভাবতে থাকে এই জায়গাটা ধরে আকাশের পথ চলা। এই জায়গাটার জন্য আজকে সারা দেশের লোক একে চিনে। এতক্ষণে আপনাদের বুঝতে বাকি রইল না যে এই আকাশই হচ্ছে একে। আকাশ ওখানে বসে থাকলো। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি আসে আকাশের সামনে। গাড়ি থেকে কালো বুট, স্ক্রুট পরা কয়েকজন লোক নামে আকাশের সামনে। কে রে তুই? এখানে এইভাবে বসে আছিস কেন? আমি এখানে কেন বসে আছি তার উত্তর তোদের দিতে হবে। আকাশের এমন কথায় ওরা কিছুটা আশ্চর্য হয়, কেননা ওদের পোশাক দেখে যে কেউ ভয় পাওয়ার কথা, কিন্তু সেখানে আকাশ তো ভয় পাওয়ার দূরের কথা, ওদের সাথে চোখ তুলে কথা বলতেছে। তোর তো সাহস আসলে অনেক বেশি, তবে এতটা সাহস দেখানো ভালো না, কারণ এই সাহসের জন্য তোকে আজকে মরতে হবে। ওদের কথা শুনে আকাশ হাসতে থাকে, কেননা এই হাসির মানে শুধুমাত্র আকাশই জানে। মানুষ মারা আমার পেশা, আর সেখানে কিনা তোরা আমাকেই ভয় দেখাচ্ছিস। কে তুই? তোর এই হাসিটা আমাদের খুব চেনা চেনা লাগছে। এরকম করে তো আমাদের... হ্যাঁ, ঠিকই ধরেছিস, আমি তোদের... আকাশের কথা শুনে আসিফ দৌড়ে এসে আকাশের পায়ের কাছে এসে পা ধরে থাকে। বস, আমি আপনাকে চিনতে পারিনি, মাফ করে দিন আমায়। এই জায়গায় আপনি ছাড়া অন্য কেউ আসে না, তাই আমরা এই কথাগুলো বললাম। মাফ চাইতে হবে না, তোমরা যে নিজেদের কাজ করে যাচ্ছ তা তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। এইদিকে আকাশ আসিফকে ওর পাশের থেকে ওঠাতে যাবে, ওই সময়ে আরেকটা গাড়ি থেকে গুলি করতে থাকে। গুলির শব্দ শুনে ওরা আশেপাশে লুকিয়ে যায়। আসিফ, ওরা কি খবর পেল? বস, জানি না কি করে ফেলো। তাছাড়া আপনি আসবেন এই কথা তো আমরা জানি না, তাহলে অন্য দলের মাফিয়া কি করে জানবে? এখন কথা না বলে ওদের মোকাবেলা করতে হবে। মেশিন বের করে দাও আমাকে। আসিফ ওদের গাড়ির কাছে গিয়ে সবচেয়ে লেটেস্ট মেশিনটা আকাশের হাতে নেয়। আকাশ ওই মেশিনটা দিয়ে গুলি করতে থাকে, এতে করে ওই গাড়িটা ওখানেই থেমে যায়। আকাশের লোক গাড়িটার দিকে এগোতে থাকে। ওই গাড়ি থেকে সাদা পোশাকে কয়েকজন লোক নামে। ওরা ও গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে আকাশের লোকদের উপরে। এইভাবে 30 মিনিট ধরে ওদের ওই যুদ্ধটা চলতে থাকে। এতে করে আকাশের দলে 2 জন মারা যায় এবং ওই দলের লোকদের সবাইকে মেরে ফেলে। সবাইকে মারা শেষ হলে আকাশ প্রশ্ন করে বসে আসিফকে। আসিফ, এই সাদা পোশাকের লোকগুলো কারা? বস, আমাদের শহরে বর্তমানে 3টা গ্যাং যুক্ত হয়েছে। 1 নম্বরে আমরা আছি এবং 2 নম্বরে আছে ওই সাদা পোশাকের লোকগুলা।
3 নম্বরে আছে লাল স্যুট পরা লোকজন, তবে ওদের রাস্তায় খুব কম দেখা যায়। এরপর যারা আছে ওরা সবাই ছোটোখাটো মাফিয়া, ওদের হয়ে কাজ করে। তা না হয় বুঝলাম, কিন্তু ওরা কি করে বুঝলো আমরা এখানে আছি? আমি নিজেও বুঝতে পারছি না। আমি এখানে আসি এই কারণে, আপনি যখনই এই দেশে আসেন তখনই এই জায়গাটায় আসেন, তাই আমি এখানে আসি যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে কেউ। তুমি যে এখানে আসবে তা কি কেউ জানে? না বস, কেউ তো জানে না। গাড়িতে তো জিপিএস লাগানো আছে, তাই না? আজকেই আমাদের সবগুলো গাড়ির জিপিএস খুলে ফেলবে, কারণ ওদের দলে কোনো হ্যাকার থাকলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। ওরা এই জিপিএসের সাহায্যে আমাদের সব কিছু মনিটরিং করতে পারবে, আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু। আমি এখন বাসায় যাচ্ছি, তোমরা এই জায়গায় পরিষ্কার করে নাও এবং তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও, কারণ যে কোনো মুহূর্তে এখানে এদের লোকজন নিয়ে চলে আসতে পারে। ওকে বস, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করব কি করে? তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। 7 দিনের জন্য ব্যস্ত থাকবো, তাই আমার সাথে এই 7 দিন কোনো কন্ট্যাক্ট করবে না। যা কিছু হোক না কেন আসিফ, তুমি সামলে নিও। চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আকাশ ওখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেস্ট নেয়, কেননা আগামী কয়েকটা দিন আকাশ অনেক ব্যস্ত থাকবে। কি কারণে ব্যস্ত থাকবে তা আপনারা জানতে পারবেন কিছুদিনের মধ্যে। পরের দিন সকালে আকাশের বাবার সাথে প্রধানমন্ত্রী কার্যালয়ে যায়। ওখানে কিছু পেপার আছে, ওই পেপারগুলোতে সাইন করার জন্য আসে, এতে করে ওনারা তাড়াতাড়ি করে সব রেডি করে নিতে পারবে। আব্বু, আর কোনো কাজ আছে কি? বেশি কিছু না, তুই যেহেতু এই রাজ্যের প্রধানমন্ত্রী হবি তাই বর্তমানে তোকে এই দেশ সম্পর্কে জানতে হবে, এখানকার সবকিছু। এতে করে তোর বুঝতে সুবিধা হবে। ওই সব তো বই পড়লেই বুঝে যাব। তুই আজকে এখানে থেকে এই অফিসের লোকজন কেমন তা দেখ, কারণ এখনো তোকে কেউ চিনে না, তাই সব তথ্য নিতে পারবি। আকাশ ওর আব্বুর কথাই পুরো অফিস ঘুরে দেখে। পুরো অফিসটা ঘুরে আকাশ যা বুঝতে পারে এবং নিজের মধ্যে বলতে থাকে, আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি অনেক ভালো মানুষ ছিল, কিন্তু আমি তো তার পুরোই উল্টো। তবে আমি তো কোনো খারাপ কাজ করছি না যে কেউ আমাকে খারাপ বলতে পারবে। ওই দিন আকাশ কাজ করে বাসায় ফিরছিল, তখন রাস্তায় ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে। তখন অনেক মানুষদের দেখে ঠিকমতো ট্রাফিক আইন অনেকে মানছে না, সবাই যে যার মতো করে চলতে থাকে। এতে আকাশের একটু অবাকই লাগলো, কেননা প্রধানমন্ত্রী মারা যাওয়ায় এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ট্রাফিক সিগন্যাল শেষ হওয়ার সময় আকাশ কয়েকটা মেয়েকে দেখতে পায়, রাস্তা পার হচ্ছে, তবে কোনো মেয়েরই মুখ দেখা যাচ্ছে না। তবে সবগুলো মেয়ের থেকে একটা মেয়েকে আকাশের অনেক ডিফারেন্ট মনে হচ্ছে, তাই আকাশ ওই মেয়েটাকে ভালো করে দেখতে থাকে এবং দেখার মাঝে কয়েকটা ছবি তুলে রাখে, কেননা যাতে করে পরে কাজে দিতে পারে। সে ভাবে ছবি উঠিয়ে নেয়। এইদিকে মেয়েটা চলে যায় ওই মেয়েগুলোর সাথে। আকাশ বাড়িতে না গিয়ে ওদের অফিসে যায়। আকাশদের অফিস অনেক বড়, এই দেশের টপ নাম্বারের মধ্যে 2 নম্বরে আছে আকাশদের বিজনেস। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি সিকিউরিটিকে বললে ওরা তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে আব্বু, আমি অপেক্ষা করতেছি। আকাশ অপেক্ষা করতে থাকে। ওই সময় সিকিউরিটি আকাশকে সালাম দিয়ে গেট খুলে দেয়। আকাশ ওর আব্বুর সাথে দেখা করে সবটা জানায়। কাগজপত্র রেডি হতে এখনও 3-4 দিন সময় লাগবে, তাই আমাকে 4 দিন পর যেতে বলেছে। এরপর বাকিটা তখন বুঝিয়ে দিবে। তাহলে তুমি বরং এই কয়েকদিন অফিসে এসে দেখাশোনা করতে থাকো। না আব্বু, আমার অন্য কাজ আছে, ওই কাজগুলো শেষ করে তারপর। এখন আমি তাহলে আসি। অফিস থেকে বের হওয়ার সময় আকাশ গেটের সামনে এসে আগে দেখা মেয়েটাকে দেখতে পায়। আকাশ মেয়েটা গাড়িতেই ছিল, কিন্তু তাও অনেক দামি একটা গাড়ি। গাড়ির কাচ খোলা থাকায় আকাশ মেয়েটাকে দেখতে পায়, কিন্তু মেয়েটার কাছে যাওয়ার আগেই মেয়েটা চলে যায়। তাই আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই ঈশা বলে ওঠে, ভাইয়া,
আমার জন্য কি এনেছিস? তোর জন্য তো সবই আনলাম। ওই যে কালো লাগেজটা ছিল, ওই লাগেজের ভিতরে যা যা আছে সবই তো তোর। সত্যি ভাইয়া? আমি তো আরও অন্য ব্যাগগুলো চেক করে শেষ। যাই, আমি আমার ভাগেরটা নিয়ে চলে যাই। ঈশা ব্যাগ নেওয়ার জন্য রুমে আসে, তখন আকাশও আসে। আকাশ মোবাইলটা বিছানায় রেখে ফ্রেশ হতে যায়। তখন ঈশা আকাশের মোবাইলের দিকে তাকায়। তখন ঈশা আকাশের মোবাইলে কয়েকটা ছবি দেখতে পায়। ছবিগুলো দেখে মেয়েটার কোনো চেহারা দেখতে পায় না, শুধু মেয়েটাকে দেখতে পায়, সাথে ওর কানের দুল, ওর পায়ের নূপুর দেখতে পায়। কানের দুল আর নূপুরগুলো অসাধারণ ছিল, তাই ঈশা ভালো করে দেখতে পায়। তখনই আকাশ ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে ঈশা ওর মোবাইলে কি যেন দেখতেছে আর বিড়বিড় করছে। ঈশা, তুই মোবাইলে কি দেখছিস? এই যে কানের দুল আর নূপুর। কি? আমার মোবাইলে এই ধরনের ছবি কই থেকে আসবে? আসে নাই, তুই তো নিজের ছবিগুলোই তুললি। আমি কখন তুলেছি? এই দেখ, আমি এটার কথা বলতেছি। আকাশে মোবাইলে থাকা ছবিগুলো আকাশকে দেখায়। এই মেয়েটার কথা বলতেছিস? আরে, এই মেয়েকে তো আমি রাস্তায় দেখেছি, তাই কয়েকটা ছবি তুলে নিলাম। আমাকে এই কানের দুল আর নূপুর কিনে দিতে হবে। আচ্ছা, কিনে দিব। ওই দিন আকাশ রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুমিয়েছিল। ঈশা আকাশের রুমে গেল, দেখে আকাশ ঘুমাচ্ছে, তাই ঈশা আকাশকে ঘুম থেকে উঠায় পানি মেরে। কি হলো এটা? কিছুই হলো না। কালকে কি বলেছিলি মনে ছিল না? কি বলেছিলাম? তুই না আমাকে বলেছিলি কানের দুল আর নূপুর কিনে দিবি, এই এক করাতেই ভুলে গেলি। তুই কি বলতো, আমাকে একটু রেস্ট তো করতে দিবি, তা না করে। আচ্ছা যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি, তুই বরং নিচে যা, তারপর না হয় আমরা বের হব। ঈশা নিচে চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, নাস্তা করে ঈশাকে নিয়ে বের হয়ে যায়। ওখানকার বিখ্যাত শপিং মলে আসে, নাম সেন্ট্রাল মার্কেট। এই মার্কেট মালয়েশিয়ার মধ্যে বিখ্যাত। মার্কেটের সামনে আসে আকাশ ঈশাকে নিয়ে। ঈশা, তুই ভিতরে যা, আমি গাড়িটা পার্ক করে আসতেছি। আকাশ গাড়ি নিয়ে পার্কিং লটে চলে যায়। অন্যদিকে ঈশা শপিং মলের ভেতরে ভিতরে চলে যায়। তখনই লাল পোশাক পরা কয়েকজন ছেলে ঈশাকে বাজেভাবে কথা শোনাচ্ছে। ঈশা ভিতরে না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। আকাশ গাড়ি পার্ক করে মলের সামনে আসতেই দেখতে পেল ঈশা দাঁড়িয়ে আছে, তাই ঈশাকে বলে, কি রে, দাঁড়িয়ে কেন আছিস? ভাইয়া, ওই ছেলেগুলো আমাকে অনেক বাজে বাজে কথা বলছে। কোন ছেলেগুলো? আকাশের কথায় ঈশা লাল পোশাক পরা ছেলেগুলোকে দেখিয়ে দেয়। ওদের পোশাক দেখে আকাশের মনে পড়ল ওই দিনটার কথা, কেননা আসিফ বলেছিল লাল পোশাক পরা লোকদের ব্যাপারে। ঈশা, ওদের সাথে না লাগাটাই ভালো হবে। দেখছিস না ওরা কতজন লোক? তাতে কি, তুই কি ওদের ভয় পাস নাকি? কয়দিন পর তো এই রাজ্যের মানুষ তোকে ভয় পাবে। এখনকার সময় তখনকার সময়ের অনেক ব্যবধান, তুই তো জানিস। আমি এত কিছু জানতে চাই না, তুই ওদের উচিত শিক্ষা দিয়ে এরপর ভিতরে আসবি। কথাগুলো বলে ঈশা ভিতরে চলে যায়। ওইদিকে আকাশ কি করবে ভেবে পাচ্ছে না, কারণ এখন যদি আকাশ এই রকম ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে প্রধানমন্ত্রী হতে সমস্যা হয়ে যাবে। তাই আকাশকে এখন কিছু কৌশল অবলম্বন করতে হবে। তাই আকাশ অনেক ভেবে চিন্তে দেখলো পাশেই সাদা পোশাকে দুইজন লোক যাচ্ছে। এই সুযোগ ওদের দুই দলের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিলে আমার উপরে কোনো সমস্যাই হবে না। যেই বোঝা সেই কাজ। সাদা পোশাকের লোক যেতেই আকাশ ইচ্ছে করে বাড়ি দিয়ে লাল পোশাক পরা লোকদের উপরে ফেলে দেয়। তখনই হলো আসল কাণ্ড। ওরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকে, কেননা ওরা এক দল আরেক দলকে কখনোই দেখতে পারে না। তাই সুযোগ পেলেই ওরা মারামারি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে ওরা অনেকে ফ্লোরে শুয়ে যায়, কেননা অনেকে আহত হয়। ওদের মারামারি শেষ হলে আকাশ ভিতরে ঢুকে যায়। মারামারি করা শেষ তোর? শেষ। তুই দাঁড়িয়ে না থেকে দুল আর নূপুর খুঁজলেই তো পারিস। আমার কাছে কি ছবি আছে যে আমি জানবো? সেজন্য তোর অপেক্ষা করেছিলাম। এখন চল ভিতরে যাই। আকাশ ঈশাকে নিয়ে ভিতরে যায়। ওখানে অনেক ক্ষীরের দোকানে চেক করেও
ওরা দুল আর নূপুর খুঁজে পায়নি, তাই একটা দোকানে অর্ডার দেয় নূপুর ও দুলের জন্য। নূপুর ও দুলের জন্য 10,000 রিঙ্গিট টাকা দিয়ে দেয় দোকানদারকে। বাকি রিঙ্গিট দুল আর নূপুর নেওয়ার সময় দিবে। শপিং মল থেকে বের হওয়ার সময় ঈশা খেয়াল করে ওই মেয়েটাকে। কোন মেয়েটা ঈশা? আরে তোর মোবাইলে থাকা মেয়েটা ছবি। ওই মেয়েটা এখানে কি করে আসবে? চলো তো বাসায় যাব। তোকে নামিয়ে দিয়ে আমাকে অন্য আরেকটা জায়গায় যেতে হবে। আচ্ছা চল, কি আর করার। আকাশ ঈশাকে নিয়ে চলে আসে বাড়িতে। ওকে নামিয়ে দিয়ে আকাশ চলে আসে বাটারফ্লাই জঙ্গলে। এই জঙ্গলটা মালয়েশিয়ার মধ্যে বিখ্যাত। আকাশ ওখানে আসার পর ওর ঘড়িতে থাকা একটা বোতামে চাপ দেয়। এতে করে জঙ্গলের ভিতর মাটির নিচে একটা পথ তৈরি হয়ে যায়। আকাশ এই পথ ধরে নিচে নামতে থাকে। ওখানে সবাই আকাশের নামে জয়ের ধ্বনি দিচ্ছে। তোমাদের এখানকার পরিস্থিতি কেমন? বস, এখানকার পরিস্থিতি অনেক ভালো। আপনাকে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাদের এখানকার মাফিয়া থেকে শুরু করে বড় বড় নেতারা পর্যন্ত ভয় পায়, যার জন্য আমাদের পিছনে কেউ লাগতে আসে না। তা না হয় বুঝলাম, কিন্তু এতে করে সাধারণ মানুষের কোনো ক্ষতি হচ্ছে না তো? বস, আমরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করি না। এই নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমি এখানে যে কারণে আসা, সাদা গ্রুপ ও লাল গ্রুপ, এদের মধ্যে কি আগে থেকে কোনো শত্রুতা আছে কি? বস, আসলে সমস্যাটা হয়েছে কি, ওরা দুই মাফিয়া চাচ্ছে একে অন্যকে মেরে তাদের জায়গা দখল করার জন্য। এই জন্য ওদের মধ্যে সারাক্ষণ মারামারি এগুলা চলতে থাকে আর কি। আমাদের লোকদের সতর্ক থাকতে বলবে। জি বস, তাই হবে। তাহলে আমি এখন যাচ্ছি, তোমরা এই দিকটা সামলে নিও। তাছাড়া আমি 5 দিন পর আবার আসব। এর মাঝে তোমরা কোনো ঝামেলায় জড়াবে না, আর নাই কোনো অপারেশনে যাবে। আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা কাজ করব। আকাশ ওখান থেকে চলে আসে, কেননা ওখানে থাকা যাবে না সেজন্য। এইদিকে আকাশ একটা অনাথ আশ্রমে যায়, কেননা আকাশের বেশিরভাগই টাকা এখানে দেয়, যাতে করে এই বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। আকাশ আশ্রম থেকে বের হওয়ার সময় আবারও ওই মেয়েটাকে দেখে, তবে প্রতিবারই মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আকাশ ভেবেছিল মেয়েটার সাথে কথা বলবে, কিন্তু এতে মেয়েটা আকাশকে খারাপ ভাবতে পারে, তাই আকাশ মেয়েটার সাথে কোনো কথা বলেনি। আকাশ মেয়েটার পাশ কাটিয়ে চলে আসতে চেয়েছিল, কিন্তু ভাগ্য কি পরিহাস, মেয়েটির জামা আটকে যায় আকাশের ঘড়ির সাথে, লেগে যায়। এতে করে ওরা দুজনেই থেমে যায়। সরি, আমি খেয়াল করিনি। কোনো ব্যাপার না, আসলে আমারই ভুল হয়েছে। এরকম জামা পরাটা ঠিক হয়নি। এইদিকে আকাশ মুগ্ধ হয়ে মেয়েটির কণ্ঠ শুনছে, কেননা মেয়েটির কণ্ঠে জাদু আছে, নয়তো এত সুন্দর করে কথা বলে কিভাবে। এসব কথা আকাশ ভাবতে থাকে। তখনই মেয়েটা আকাশের চোখের সামনে তুড়ি বাজায়। কি ভাবছেন এমন করে? না, কিছু না। তাহলে ঘড়ি থেকে জামাটা সরিয়ে দিন। ও হ্যাঁ, দিচ্ছি। আকাশ ঘড়ি থেকে জামাটা খুলে দেয়। এতে করে মেয়েটা কিছু দূর গিয়ে বলে ওঠে, এই যে মিস্টার, দাঁড়ান। ইরার কথা আকাশ দাঁড়িয়ে যায়, সাথে ভাবতে থাকে। এই রে, ভুল করে কি করে ফেলছি না তো? নয়তো এভাবে ডাক দিবে কেন? কি হলো, ওই দিকে তাকিয়ে আছেন কেন? আমার দিকে তাকান, তাকান বলছি। ইরার রাগী কথায় আকাশ পিছনে ফিরে তাকায় ভয়ে ভয়ে। দেখে মনে হচ্ছে আকাশ এখনই মনে হয় কেঁদে দিবে। আমাকে ডেকেছেন আপু? আপু কথাটা শুনে ইরা আকাশের কাছে গিয়ে আকাশের শার্ট ধরে বলে, ওই, আমি তোর কোন কালের আপু লাগি? আমাকে দেখি কি আপুদের মতো লাগে? বল, কি তুই আমাকে দেখে ভয় পেলি? যাক, ভালোই হয়েছে, আমাকে দেখে তোর ভয় লাগলো। তা আশ্রমে কি তোর? না মানে মানে ওই, যা বলার স্পষ্ট করে বল। আর তোর মুখে এটা লাগিয়েছিস, তোর তো চেহারাই দেখা যাচ্ছে না। আসলে আমি এখানে রিঙ্গিট দেওয়ার জন্য এসেছি, আর বাহিরে অনেক রোদ, সেজন্য এটা দিয়েছি। হ্যাঁ, ঠিকই বলেছিস, বাহিরে অনেক রোদ, তাই এখন যেতে পারিস। আর একটা কথা, এমন হ্যাবলা হলে তো এই শহরে টিকতে পারবি না। কি বলছেন এইসব? ঠিক বলছি, এখন যেখানে যাওয়ার ইচ্ছে যেতে পারিস। আকাশ ওখান থেকে চলে এসে গাড়িতে বসে, এসি চালু দিয়ে বসে থাকে, সাথে ভাবতে।
কুল ডাউন আকাশ, কুল ডাউন। এভাবে একটা মেয়ের সামনে তুই ছি আকাশ, ছি। যেখানে সবাই তোকে ভয় পায় সেখানে কিনা তুই একটা সামান্য মেয়ের সাথে এমন হয়ে গেলি। এইগুলো ভেবে আকাশ গাড়ি নিয়ে বের হয়। রাস্তায় আকাশ আসার সময় সামনে একটা গাড়ি দেখতে পায়। গাড়িটা ফাঁকা কি না তা বুঝে যাচ্ছে না, তাই আকাশ চেক করার জন্য গাড়ির সামনে আসে। গাড়ির সামনে আসার পরেই কয়েকটা লোক আকামের সামনে আসে। কে আপনারা? আমার পথ আটকে কেন দাঁড়িয়েছেন? ওরা কোনো কথা না বলেই আকাশকে মারতে থাকে। ওরা যে আকাশকে মারবে পেছন থেকে তা আকাশ বুঝতে পারেনি, যদিও আকাশও কম না। মার খাওয়ার সাথে সাথে আকাশ ওদের কেউ অনেক মেরেছে। ওরা ও আকাশের হাতে মার খেতে থাকে। এক পর্যায়ে ওরা ওখান থেকে চলে যায়। ওরা চলে যাবার পর আকাশ চলে আসে ওর বাড়িতে। বাড়ির সবাই আকাশের এমন অবস্থা দেখে কিছুটা বিচলিত হয়, তাই ওনারা একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু আকাশ কোনো প্রশ্নের উত্তরই দেয় না। আকাশের রুমে চলে আসে। রুমে আসার পর ঈশা ও আকাশের আব্বু ওখানে আসে। ভাইয়া, ফার্স্ট বক্স নিয়ে এসেছি। তোর কোথাও কোথাও লেগেছে আমাকে বল, আমি ঠিক করে দিচ্ছি। আমি ঠিক আছি, শুধু একটা লাল হয়ে আছে দাগগুলো। কারা তোকে মেরেছে? আমি ঠিক জানি না, তবে এইটুকু বুঝতে পেরেছি ওরা সকালের সেই লোকগুলো হবে। সকালের লোকগুলো মানে? ঠিক আছে, আমি বলছি, তুমি শুনো। এরপর আকাশ ওর আব্বুকে সবগুলো ঘটনা বলতে থাকে। না বলতে তো আপনারা বুঝতেই পারতেন না কি থেকে কি হয়ে গেল, সেজন্য ওখানে কি কি হয়েছে কথাগুলো বলে শেষ করে। তা তো বুঝলাম। আপনাকে থেকে একা একা কোথায় বের হবি না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, তোর 3 দিন বাকি আছে প্রধানমন্ত্রী হওয়ার, তাই এখন কোনো ঝামেলার কোনো দরকার নাই। ঠিক আছে আব্বু, আমি তাহলে বের হব না। তাহলে এখন রেস্ট নাও। ঈশা, তুই দেখ তোর কোথায় কোথায় ব্যথা আছে, ওখানে ঔষধ লাগিয়ে দে। আচ্ছা আব্বু, আমি ওষুধ লাগিয়ে দিব, তুমি যাও। ঈশা আকাশের ব্যথার জায়গায় ওষুধ লাগাতে থাকে। অন্যদিকে আকাশ তো ইরার কথা মনে করতে থাকে। ইরার কথা মনে করতে করতে আকাশ মাঝে মাঝে মুচকি হাসি দেয়, যা ইরা খেয়াল করে। তাই ঈশা আকাশকে বলে, ভাইয়া, কার কথা ভাবছিস তুই যে এমন করে হাসতেছিস? কার আবার? ওই মেয়েটার। আকাশ কথাটা মুখ ফুসকে বলে দিল, তাই জিহ্বা চাপ দিয়ে, এই না না বোন, বিশ্বাস করো, কোনো মেয়ের কথা ভাবছি না আমি। আমি তো তোর বোন, আমাকে বলতে সমস্যা কি? বল না কোন মেয়ে ভাইয়া, প্লিজ বল। আরে ওই ছবিতে থাকা মেয়েটার কথা বলছি। আজকে দেখা হয়েছিল মেয়েটার সাথে, কথাও হয়েছিল। কি মধুর কণ্ঠ মেয়েটার। ওই কুত্তা, তুই না বলেছিলি আমার কণ্ঠ অনেক সুন্দর, সেই তুই কি না অন্য মেয়েকে নিয়ে তোকে ভাই ডাকবো না? আর বোন রাগ করিস না, আমার তো মুখ ফসকে বেরিয়ে গেছে। তোর কণ্ঠ ওই মেয়েটার থেকে অনেক মধুর। ভাইয়া, ওই মেয়েটার নাম কি? এই রে, নামটাই তো জিজ্ঞেস করিনি। কিরে বল, নাম কি মেয়েটার? ঈশা, আমি না নামটা জিজ্ঞেস করতে মনে নেই। জানতাম এমনই কিছু হবে, তোর দ্বারা কিছু হবে না। কালকে আমার কানের দুল আর নুপুর নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। তুই এখন আমার জন্য খাবার নিয়ে আয়। ঈশা আকাশের জন্য খাবার নিয়ে আসে। খাবার এনে আকাশকে খাইয়ে দেয়। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে চলে যায় শপিং মলে, যেখানে আকাশ কানের দুল আর নুপুর অর্ডার দিয়েছিল। ওই দোকানে গিয়ে রিসিট দেখায়। রিসিট দেখালে ওরা কানের দুল ও নুপুর প্যাক করতে থাকে। আকাশ বাকি রিংগিট কাউন্টারে দিতে যায়। এইদিকে তখন ইরা ও ওই দোকানে চলে আসে। কাউন্টারে রিংগিট জমা করে আকাশ চলে আসে কানের দুল ও নুপুর নেয়ার জন্য। তখনই আবার ইরার সাথে দেখা হয়। ইরা ও কানের দুল একটা হারিয়ে ফেলেছে, তাই এই রকম আরেকটা বানানোর জন্য এসেছে। তখনই ইরা চোখ যায় সেই ডিজাইনের কানের দুল ও নুপুরের দিকে। আচ্ছা, এই সেম ডিজাইনের দুল আর নূপুর এগুলো কে কিনেছে? এইগুলো আমি কিনেছি। পেছন থেকে আকাশ কথাটা বলে। আকাশের কথা শুনে ইরা পিছনে তাকায়। ও, আপনি কিনেছেন এগুলো? সত্যি আপনার গার্লফ্রেন্ড কতটা লাকি হবে
যে আপনি তাকে ওইগুলো গিফট করবেন। এক্সকিউজ মি, আপনি ভুল করছেন। আমি এইগুলো আমার বোনের জন্য অর্ডার দিয়েছি। কি বলেন? আপনি আপনার বোনের জন্য এত রিঙ্গিত খরচ করে বানিয়েছেন? আমার একমাত্র বোন, ও আমার থেকে কোনো কিছু চাইলে আমি না করতে পারি না। কিন্তু আপনার এখানে একটা কেন দুল? আর বলবেন না, গতকাল একটা দুল হারিয়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি এইরকম আরেকটা বানিয়ে দেওয়ার জন্য। আসলে এটা খুব দামি তো, তাই এনারা সব সময় এগুলো বানিয়ে রাখে না, তাই অর্ডার দিয়ে বানাতে হয়। ঠিক বলেছেন। আমিও আমার বোনকে নিয়ে এসেছি, কিন্তু কোনো দোকানে পাইনি, তাই এখানে এসে অর্ডার দিয়েছি। আপনি তাহলে অর্ডার দিয়ে দেন। আমার অর্ডার করা শেষ, আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, কেন? কিছু বলবেন? না মানে আমরা দুজনই যখন একই জিনিস নিতে এসেছি, তাই কিছু মনে না করলে চলুন কফি খাওয়া যাক। আমি কিছু মনে করিনি, চলুন কফি খাওয়া যাক। আকাশ প্যাকেট থেকে বেরিয়ে নিয়ে আসে। এইদিকে ওরা কফি শপে বসে কফি খাচ্ছে, সাথে দুজনই পরিচিত হচ্ছে। আপনার নামটা এখনো জানা হলো না? আমি ইরা চৌধুরী, রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আমার নাম আকাশ। বাকি পরিচয়টা গোপন থাক, কখনো না কখনো জানতে পারবেন। তা জানার জন্য আপনাকে পাবো কোথায়? তাহলে আমার সাথে এক কপি ছবি তুলে রাখেন, তাহলেই হবে। এরপর বাকি পরিচয় আপনি নিজেই পেয়ে যাবেন। আকাশের কথা মতো ওরা দুজনে একটা ছবি তুলে দেয়। ছবি তুলে আকাশ নিজের মোবাইলে ছবিটা নিয়ে নেয়। আজকে তাহলে উঠি। ইরা ও আকাশের কথা মতো প্রকাশ করে ওখান থেকে উঠে আসে। আকাশ বাড়িতে এসে ঈশাকে দুল আর নূপুর দিয়ে দেয়। ঈশা তো ওই পেয়ে অনেক খুশি হয়ে যায়। ওইগুলো নিয়ে নিজের রুমে চলে যায় ঈশা। এইদিকে আকাশ নিজের রুমে চলে যায়। এইদিকে আস্তে আস্তে 3 দিন কেটে যায়। ওই রাতে আকাশের ফোনে কল আসে। কলে জানিয়ে দেওয়া হয় কাল সকালে আকাশ যেন তাড়াতাড়ি করে অফিসে চলে আসে, কেননা কাল আকাশের অভিষেক হবে। মানে হচ্ছে আকাশকে কাল প্রধানমন্ত্রীর পদে ঘোষণা করা হবে। খবরটা পেয়ে আকাশ ওর বাবা মাকে এবং ঈশাকেও কথাটা জানায়। কথাটা শুনে ওনারাও অনেক খুশি হয়। রাতে আকাশ ঘুমিয়ে পড়ে। এইদিকে ইরা, ইস, আমিও কতটা বোকা। ওই দিন যদি ছেলেটার নাম্বার নিয়ে আসতাম তাহলে কতটা ভালো হতো। তা না করে এনেছি ছবি। এবারে ছবি দিয়ে কি করে ওই লোকটাকে খুঁজবো? কে কি খোঁজার চেষ্টা করতেছে? আর বলো না, তোমার জামাইকে কি আর খুঁজে বের করব, তার উপায় বলে দাও। কি বলছিস কি মা? তার মানে তুই বিয়ে করতে রাজি হয়েছিস? কিন্তু কাকে করবি বিয়ে? কাকে আবার? এই দেখ ছবি, এবার বলো কেমন দেখতে তোমার জামাই? মাশাল্লাহ, অনেক সুন্দর, হ্যান্ডসাম। তা ছেলেটার নাম কি, কি করে, থাকে কোথায়? আব্বু তুমিও না, এসব জানলে কি তোমাকে জিজ্ঞেস করতাম নাকি? সে কখন বিয়ে করে নিয়ে আসতাম। কি বলিস এইগুলো? যখন ছেলেটার সম্পর্কে কিছুই জানিস না তখন ভালো লাগলো কিভাবে? আর ছবিটা তুললি কিভাবে? তাহলে তোমাকে সবটা বলি, তুমি শুধু শুনতে থাকো। এরপর ইরা ওর বাবাকে সব কথা বলতে থাকে। সব কথা শুনে উনি বুঝতে পারে যে ইরা এই ছেলেকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু আজও ছেলেটা ভালো কি না তা না জেনে ইরা কোনো ডিসিশন নেবে না। দেখ মা ইরা, তুই যাকে পছন্দ করবি তার সাথেই তোর বিয়ে দেব, কিন্তু আগে দেখ ছেলেটা ভালো কি না। যদি ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, যদি ছেলেটার রিঙ্গিত কম হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ সো মাচ। পরের দিন সকালে আকাশ ওর পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে। আকাশ এবং ওর পরিবারকে ফিল্ক দিয়ে বরণ করে নেয়। আকাশের বাবা মা ও ওর বোনকে স্টেজের সামনে নিয়ে বসানো হয়, আর আকাশকে বসানো হয় স্টেজের উপরে। অনুষ্ঠান শুরু করলো। একে একে অনেক রাজনীতিবিদরা বক্তব্য দিয়েছে। সব শেষে এবার আকাশকে মাইকের সামনে কিছু বক্তব্য দেওয়ার জন্য আসতে বলা হয়েছে। তবে আকাশ একটা শর্তে লাইভে আসবে। শর্তটা হলো আমার চেহারা যেন কোনো ক্যামেরাতে না আসে। এক কথায় আমার মুখটা ঝাপসা করে দিতে হবে। তাই আমি যখন ওখানে গিয়ে বক্তব্য দিব তখন এই কাজটা আপনারা করবেন। বাকি রইল মোবাইল দিয়ে কেউ ভিডিও করবেন না।
যদি কোনো চ্যানেলে আমার ছবি আসে তাহলে প্রধানমন্ত্রী হওয়ার পর আমি ওই চ্যানেলটা বন্ধ করে দিব। তাই আপনারা ভেবে নিন কী করবেন। কেন এই কথাটা আমি বলেছি তা মাইকের সামনে আমি আপনাদের উত্তরটা দিব। এরপর বাকি সব রিপোর্টার ভেবে চিনতে ঠিক করলো তারা বর্তমান প্রধানমন্ত্রীর চেহারা দেখাবে না। ওনার কথায় আকাশ মাইকের সামনে আসলো, এসে নিজের বক্তব্য দেওয়া শুরু করলো। শুরুতে আপনারা সবাই আমার সালাম নেবেন। আপনারা হয়তো জানেন আমি কিভাবে এই চেয়ারে বসার অনুমতি পেয়েছি, তাই আমি চাই আপনারা যা আমার থেকে সিনিয়র তারা আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। সাথে আরও একটা কথা না বললেই নয়। আপনারা হয়তো ভেবেছেন আমি কেন আমার ফেস না দেখাতে বলেছি। এর নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই আছে। সেই কারণ হলো আমি এখানে হিরো হতে আসিনি, এসেছি মানুষের সেবা করার জন্য। আজকে আমার ছবি আপনারা পেপার নিউজে দেখাবেন, এতে করে অনেকে আমাকে চিনবে প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু আমি চাই সাধারণ মানুষের পাশে থেকে ওনাদের সেবা করার জন্য। আমি প্রধানমন্ত্রী জানার পর অনেকে আমার সাথে কৌশল বিনিময় করতে আসবে, কিন্তু আমি তা চাই না। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক, আমার চেয়ারে লেগে থাকা প্রধানমন্ত্রীকে দেখে নয়। আকাশের এমন বক্তব্যে সবাই হাতে তালি দিতে থাকে, কেননা আকাশের কথাগুলো সবার পছন্দ হয়েছে। ওই দিন আকাশের সামনে একটা রেজিস্টার খাতা দেয়, ওখানে সাইন করলে আকাশ প্রধানমন্ত্রী হয়ে যাবে। রেজিস্টার খাতা এগিয়ে দিলে আকাশ ওখানে সাইন করে দেয়। সাইন করা শেষ হলে আকাশ ওর পরিবারকে গিয়ে চলে আসে বাড়িতে। এখন আকাশের সাথে সিকিউরিটি দেওয়া হয়, কেননা এখন থেকে আকাশের সাথে প্রতিদিন 30 জন কমান্ডো এবং 5 জন পুলিশ থাকবে আকাশের নিরাপত্তার জন্য। বাড়িতে ও কমান্ডো মোতায়েন করা হয়েছে। আকাশও ওর পরিবার নিরাপদে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে আকাশ ওর বাবা মাকে সালাম দিল। সত্যি আজকে আমি গর্বিত তোকে নিয়ে। সত্যি ভাইয়া, আমার কত যে ভালো লাগছে। আমার ভাইয়া হয়েছে এদেশের প্রধানমন্ত্রী। বাবা তুমি দোয়া করো আমি যেন আদর্শের সাথে আমার কর্তব্য পালন করে যেতে পারি। দোয়া করি। এখন তুই কালকের জন্য প্রস্তুত হও, কারণ কাল তো তোকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ আব্বু ঠিক বলেছ। তখনই কমান্ডো এসে হাজির। স্যার, আপনার নিরাপত্তার জন্য আমি এবং আমার টিম কাজ করব। স্যার, আমি কন্ট্রোল রুম থেকে জানিয়েছি আপনার জন্য বর্তমানে একজন পিএ লাগবে। আগে যিনি ছিল উনি জড়িত ছিল সাবেক প্রধানমন্ত্রী মারার পিছনে, তাই আপনার জন্য নতুন করে পিএ নির্বাচন করা হবে। তাই ততদিন আপনাকে সবটা একলা সামলাতে হবে। তবুও চিন্তা করবেন না, আমি আপনার সাথে সবসময় থাকব। আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না। স্যার, আমার নাম আসিফ। আচ্ছা আসিফ, আমি যদি আমার বোনকে আমার পিএ হিসেবে রেখে দেই তাহলে তো কোনো অসুবিধা হবে না? না স্যার, কোনো অসুবিধা হবে না, কারণ একজন পিএকে সৎ হতে হবে, তার উপর নির্ভরশীল হতে হবে। আপনার বোন যদি তার উপযুক্ত হয় তাহলে ওনাকে রেখে দিতে পারেন। তাহলে আমি ঈশাকে জিজ্ঞেস করি ও রাজি হবে কি না। ঈশা একটু নিচে আয় তো। ঈশা নিচে নেমে আসে, কেননা আকাশ যখন ডেকেছে তখন গুরুত্বপূর্ণ কথা ছাড়া ডাকবে না। কি যেন ডেকেছিস ভাইয়া? বোন তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা রাখবি। কি কথা? তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করবি বল। কি বলছিস এইগুলো ভাইয়া তুই? হ্যাঁ বোন ঠিকই বলছি। দেখ আমার তো একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, সততার উপর ভরসা করা যায় এমন একজন হতে হবে। তাই তুই হলে আমার সবচেয়ে ভালো হয়। আচ্ছা ভাইয়া, তুই যখন বলছিস তখন আমি রাজি। তাহলে মিস্টার আসিফ আমার বোন তাহলে হবে আমার অ্যাসিস্ট্যান্ট। তাহলে স্যার আমি কন্ট্রোল রুমে কল দিয়ে জানিয়ে দিচ্ছি। তাহলে তাই করো। স্যার, আমার সবটা জানানো শেষ। কাল সকাল 9টায় আপনি ঘুম থেকে উঠবেন, 30 মিনিট রেডি হবেন, আমরা 10টার দিকে অফিসে পৌঁছাবো। আচ্ছা আমি তাহলে ঈশাকে বলে দিচ্ছি, ওকেও তো সাথে যেতে হবে। ওই দিন রাতে ওরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশের এক নতুন জীবন শুরু হয়, কেননা আজকে থেকে আকাশের স্বপ্ন শুরু হতে থাকবে।
ওই দিন ঈশাও রেডি হয়, কোট প্যান্ট পরে, কারণ জামা পরে কাজ করতে অসুবিধা হবে, সেজন্য আকাশ ঈশাকে এইগুলো পরতে বলে। ধীরে যখন ঈশা অভ্যস্ত হয়ে যাবে তখন জামা পরতে পারবে। আকাশও রেডি হয়ে নিচে নামে। আকাশ ও ঈশা নাস্তা শেষ করে ওদের বাবা মায়ের পায়ে সালাম দিয়ে ওদের আজকের এই যাত্রা শুরু করে। ওরা দুজনে গাড়িতে বসে আকাশ যে গাড়িতে করে যাবে ওই গাড়িটা ভালো করে চেকিং করা হয়, যাতে করে পথের মধ্যে কোনো সমস্যা না করে বসে। কেমন লাগছে ঈশা? সত্যি ভাইয়া অনেক ভালো লাগছে। আমি কখনো ভাবতেও পারিনি আমি এখন একটা চাকরি করব, তাও নিজের ভাইয়ার পাশে থেকে। চিন্তা করিস না, আমি যখন আছি তখন তোর কেউ ক্ষতি করতে পারবে না, নাই কেউ ক্ষতি করার সাহস পাবে। ঈশা ম্যাম, কিছু মনে না করলে একটা কথা বলবো কি? হ্যাঁ করেন ভাইয়া। ম্যাম, কথাটা কিভাবে বলি যদি রাগ করে বসেন? কি যে বলেন না, রাগ করবো কেন? আমি বলছিলাম কি, আপনি তো এখন বর্তমানে স্যারের অ্যাসিস্ট্যান্ট। এখানে যেমন স্যারকে বাইয়া বলে ডাকছেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন অফিসে যাবেন তখন কিন্তু ওনাকে স্যার বলে সম্বোধন করতে হবে। ব্যাপারটা তো বুঝতে পারছেন? আমি জানি, চিন্তা করবেন না। অফিসে ভাইয়া থাকবে আমার বস, আর আমি অফিসের বাইরে থাকবো ভাইয়ার বস। কথাটা বলে ঈশা ও আকাশ হাসতে থাকে, তার সাথে আসিফও। তবে মিস্টার আসিফ, কেউ যেন জানতে না পারে ঈশা আমার বোন। কেন ভাইয়া, জানলে কি হবে? ঈশা ম্যাম ঠিকই তো বলছে, জানলে কি হবে স্যার? জানলে সমস্যা আছে। তাহলে সবটা বলি। এখানে অনেকে আছে যারা আমার প্রধানমন্ত্রী হওয়াটাকে মেনে নিবে না। ওরা এর জন্য আমার ক্ষতি এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমার পিএ মানে ঈশাকে হাত করতে চাইবে, কারণ ঈশাই একমাত্র আমার সাথে থাকবে সব সময়। তাই ওর মাধ্যমে ওরা জানতে পারবে আমি কখন কি করি, কোথায় যাই। এক কথায় ঈশাকে হাত করলে আমার সব তথ্য ওরা পেয়ে যাবে। এখন যদি সবাই জেনে যায় যে ঈশা আমার বোন, তাহলে তো আমি কখনোই জানতে পারবো না। সত্যি স্যার, আপনি জিনিয়াস। অনেক বুদ্ধি আপনার, বলতে হবে। আপনিই পারবেন আমাদের দেশটাকে ঠিক করতে। ওরা এভাবে কথা বলতে বলতে প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে আসে। গাড়ি থেকে নামলে অনেক লোকজন ওদের ফুল দিয়ে বরণ করে ভেতরে নিয়ে নেয়। আকাশ ওর চেয়ারে গিয়ে বসে। তখন অনেক রাজনীতিবিদদের সাথে আকাশের আলাপ হয়, কেননা ওনারা আগের প্রধানমন্ত্রীকে কেউ কেউ সাহায্য করেছে, আবার কেউ কেউ ওনার ক্ষতিও করেছে। আকাশের সাথে কথা বলার জন্য বিভিন্ন জেলা থেকে অনেক রাজনীতিবিদরা আসে। অনেকে এসে বাহিরে দাঁড়িয়ে আছে, কারণ সব ধরনের মানুষকে ওখানে আসতে দিতে তো পারে। ওই দিনটা আকাশ সবার সাথে আলাপ করতে করতে সময় কেটে যায়। বিকালে সবাই চলে যায় রুম থেকে, শুধুমাত্র আসিফ ও ঈশাও আকাশ থেকে যায়। আসিফ, ওদের কথা শুনে তোমার কি মনে হচ্ছে? স্যার, ওনাদের কথা শুনে আমার সুবিধা মনে হলো না। তাই? তুমি এদের মধ্যে কয়জনকে জানো? আসলে আমি শুধু ওনাদের পদের জন্য এনাদের জানি, আর বেশি কোনো ধরনের লোক তো আমি জানি না স্যার। আজকের জন্য তো কাজ শেষ, নাকি আরও কাজ আছে করার? জি স্যার, সব কাজ শেষ। এভাবে আপনি বাসায় যেতে চাইলে যেতে পারেন। তাহলে চলুন, বাসায় যাব। আপনি গাড়ি রেডি করেন। ঈশা, চলো তাহলে। চল তাহলে। এইদিকে ওরা অফিস থেকে বের হয়ে আসে, গাড়িতে বসে। 30 মিনিট পর ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আকাশ ওর বাবা মাকে সবটা বলে, কি হয়েছে না হয়েছে সব কিছু। ওখান থেকে আকাশ ওর রুমে চলে যায়। সন্ধ্যার দিকে আকাশ ওর রুম থেকে নিচে নেমে আসে বের হবে বলে। স্যার, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বের হব। আস্তে আস্তে অনেক রাত হবে। তাহলে চলুন স্যার, আমরা নিয়ে যাচ্ছি আপনাকে। আরে, আপনাদের কষ্ট করে যেতে হবে না। কি যে বলেন না স্যার, আপনি বাসা থেকে যে জায়গাতে যান না কেন আমরা আপনার সাথে সাথেই যাব। এক কথায় আপনাকে একা কোনো জায়গায় যেতে দিতে পারি না। দেখো, আমি এখন যেখানে যাব ওখানে আমাকে একা একা যেতে হবে, তাই তোমরা আমার সাথে না আসাই ভালো হবে। তাছাড়া আমি তো গাড়ি নিয়ে যাবই, সেজন্য কোনো চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না। তাছাড়া আমাকে এখনও কেউ চিনে না, তাই টেনশনের কোনো কারণ নেই।
আকাশ আসিফকে অনেক বুঝিয়ে একা একা বের হয়ে গেল, তাও ওর গাড়ি নিয়ে। কেননা সরকারি গাড়ি নিলে ওরা জিপিএস ট্র্যাক করে আকাশের লোকেশন বের করে নিতে পারবে, এতে করে সমস্যায় পড়ে যেতে পারে। তাই আকাশ ওর গাড়ি নিয়ে যায়। গাড়ি নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা ধরে আকাশ একটা পুরনো বাড়ির কাছে গাড়ি রেখে ভিতরে চলে গেল। ওখানে গিয়ে বাড়িটার ভিতর সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে গেল এবং ওর আস্তানায় চলে আসলো। বস, আপনি এসেছেন। আমরা কত টেনশনে ছিলাম আপনাকে নিয়ে। আমাকে নিয়ে টেনশন করার কারণ কি? কি যে বলেন না স্যার, আজ 5 দিন ধরে আপনি কোনো যোগাযোগই করছেন না আমাদের সাথে। তার উপর এই দুই বাহিনী তো সারাক্ষণ চিন্তা করে করে আমাদের শেষ করবে, তার প্ল্যান করে। মানে ওরা কি নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছে নাকি? তবে করতে কতক্ষণ? যদি ওরা দুই বাহিনী মিলে এক হয়ে যায় তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে, কারণ ওরা তাহলে আমাদের থেকে লোকজন দিয়ে বেশি হয়ে যাবে। কিন্তু আমি যতদূর জানি ওরা কখনো এক হবে না, তাই এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে বস, তবে একটা কথা ছিল। কি কথা? বস, আমাদের একবার মিস্টার কিবরিয়ার সাথে কথা বলতে হবে। কিবরিয়াকে? ডেভিল হলো সাদা গ্রুপের মেইন লিডার, ওর কথায় এইসব কিছু চলে। কিন্তু ডেভিল কেন আমার সাথে কথা বলবে? তাছাড়া এদের সাথে আমরা কেন কথা বলতে যাব? আমরা ওদের সাথে কথা বলা মানে নিজেদের সময় লস করা, তাই ওদের সাথে কথা না বলাটাই ভালো হবে। ঠিক আছে বস, আপনি যখন বলছেন তখন তাই হবে। একটা কথা, এখন থেকে তোমরা মাঠে কম কাজ করবে, প্রয়োজন ছাড়া কিন্তু মাঠে নামার প্রয়োজন নেই। কেন বস, এতে করে কোনো সমস্যা হবে কি? অনেক সমস্যা, কেননা দেশে এখন মাফিয়া ভরে গিয়েছে। পুলিশ যেখানে পাচ্ছে সেখানে ওদের মেরে ফেলছে, তাই তোমরা প্রয়োজন ছাড়া বের হবে না। ঠিক আছে বস, তাই হবে। আচ্ছা, সাদা পোশাক ওদের মেইন লোকের নাম ডেভিল, তাহলে লাল পোশাক পরা লোকগুলো যে আছে ওরা কারা? ওই লোকটার নাম কিবরিয়া। কিবরিয়া? হ্যাঁ বস। আচ্ছা, তোমরা এই দিকটা সামলাও, আমি বরং এখন যাই। আকাশ ওখান থেকে বের হয়ে আসে। রাত 2টা বাজে। বাড়িতে সবাই চিন্তিত, কেননা আকাশ এখনো বাড়িতে আসলো না, সেজন্য। এইদিকে 4 দিন ট্রাফিক চেকিং চলতেছে আকাশকে খোঁজার জন্য, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। রাত 3টা বাজে। আকাশ গাড়ি নিয়ে চলে আসে ওর বাড়িতে। বাড়িতে আসাতে অনেকে অনেক রকমের প্রশ্ন করতে থাকে। স্যার, আপনি কোথায় গিয়েছেন? আমরা আপনাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কতটা টেনশনে ছিলাম আমরা। আসিফ সাহেব, আমি তো বলেছিলাম রাত আসতে দেরি হবে, তাহলে টেনশন কেন করছেন? আপনি যদি বুঝতেন আমার টেনশন করার কারণ, তাহলে স্যার এই কথা আপনি কখনো বলতেন না। আমি বুঝতে পারছি, এখন টেনশন করতে হবে না তোমাদের। আমি রুমে যাচ্ছি। জানিয়ে দেয় আকাশ বাসায় ফিরে এসেছে, কেননা যদি ও না জানায় তাহলে আকাশকে সবাই খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে। পরের দিন সকালে ঈশা তাড়াতাড়ি করে রেডি হয়ে আকাশের রুমের সামনে আসে। ওখানে আসিফকে দেখতে পায়। কি ব্যাপার ভাইয়া, এখনো ঘুম থেকে উঠিসনি? ম্যাম, স্যার রাত 3টা বাজে এসেছে। উনি বলছিল আমাকে সকাল 10টায় যেন ওনাকে উঠিয়ে দেয়। অফিসের কাজ? ম্যাম, স্যারের জন্য সময় নির্ধারণ না, উনি যে কোনো সময় যেতে পারবেন। আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ পরেই ফ্রেশ হতে যাব। ভাইয়া উঠলে বলে দিবেন আজকে ভাইয়ার একটা মিটিং আছে, এখানে অনেক লোক আসবে, তাই আমাদের ওইখানে 11টার আগে পৌঁছাতে হবে। ঠিক আছে ম্যাম, আমি জানিয়ে দিব। সকালবেলা 10টার দিকে আসিফ আকাশকে ডেকে দেয়। স্যার, আপনার ওঠার সময় হয়ে গিয়েছে। আসিফের ডাকে আকাশের ঘুম ভাঙে। আকাশ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে আসে নাস্তা করার জন্য। নাস্তার টেবিলে আকাশ ওর বাবাকে বলে, আব্বু, আমাদের কোম্পানিতে কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। শুধু সব কাজ একা একা করি তো, তাই একটু একটু তো হচ্ছে। কি করবো আব্বু বলো? ঈশাকেও আমার সাথে থাকতে হয়, নয়তো তোমার সাথে কোম্পানিতে থাকতে পারতো। আমার সাথে লাগবে না, তুই বরং যেই কাজে যাচ্ছিস সেই কাজটা মন দিয়ে কর। আকাশ রুমে চলে যায়। অন্যদিকে আসিফ সব জায়গায় কল দিয়ে
এইদিকে আকাশ অফিসে চলে আসে। অফিসে আসার পর জানতে পারে কেউ একজন আকাশের সাথে দেখা করতে এসেছে। ঈশা পারমিশন দিলে কেউ একজন রুমে ঢুকে তাকে দেখে। তাকে দেখে ঈশা খুব চেনা চেনা লাগছে, তাই ঈশা ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, সাথে এই কানের দুলগুলো। ঈশার কথায় মেয়েটিও ওর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে দেখে ইরা উঠে বলে, কি বলছেন কি ম্যাম? আমি কিভাবে আপনার পরিচিত হতে পারি? আমার ছবি তো কোথাও নেই। না, আমার ছবি কোথায় আছে? তাহলে হয়তো আমার ভুল হবে। আচ্ছা, আপনি কি এই জন্য এসেছেন তা আমাকে বলেন। আসলে আমি স্যারের সাথে দেখা করতে এসেছি। আসলে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি। এখন উনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই কাজটা শুরু করতে পারি। বিজনেস কি আপনি করছেন নাকি আপনার বাবা করছে? আসলে আমার বাবাই করছে, কিন্তু এই প্রজেক্টটা আমি তৈরি করেছি বলে আমি নিজেই এসেছি। আচ্ছা, একটু কথা বলুন, আপনি রাতে কল দিয়ে অ্যাপার্টমেন্ট কিভাবে পেলেন? কি যে বলেন না ম্যাম, আমার বাবা এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে সবার প্রথমে, তাই তাড়াতাড়ি নিতে পেরেছি। তা আপনার নাম কি? আমি ইরা চৌধুরী, রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আচ্ছা স্যার কোথায়? ওনার হাতে এটা দেওয়ার কথা ছিল। ভাইয়া তো না, স্যার তো ওয়াশরুমে। আপনি একটা কাজ করেন, ফাইল রেখে চলে যান, আমি স্যার আসলে বলে দেব। থাক বাবা, আমি অপেক্ষা করব। আচ্ছা তাহলে অপেক্ষা করেন, ওই তো স্যার এসেছে। আকাশ আসলে ইরা দাঁড়িয়ে সালাম দেয়। আকাশ ওর চেয়ারে বসে এবার সামনের দিকে তাকায়। সামনে তাকিয়ে ইরাকে দেখতে পায়। এইদিকে ইরা আকাশকে দেখতে পেলেও চিনতে পারবে না, কারণ আকাশের মুখে মাস্ক লাগানো। তার উপরে শরীরের পোশাকের জন্য তো ইরা দেখতেও চিনতে পারছে না। ক্যান আই হেল্প ইউ? শিওর স্যার, এটা আমাদের প্রজেক্টের ফাইল। আপনি যদি এইটাতে সাইন করে দেন তাহলে আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো। একটা কাজ করুন, ফাইলটা রেখে যান, সাথে আপনাদের অফিসের নাম্বারটা দিয়ে যান। ফাইল ওকে হলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। একটা কথা বলবো কি? জি বলুন, কি বলতে চান? আপনার কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে। শুনে মনে হচ্ছে আগে কোথাও কেন দেখেছি। ইরার কথা শুনে আকাশ কি বলবে বুঝতে পারছে না, কারণ মাস্কের জন্য তো মুখ চিনতে পারছে না, কিন্তু কণ্ঠটো ঠিকই চিনে নিল। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি যার কথা বলছেন আমি সে নই। অনেক সময় নিয়েছেন, এবার আসতে পারেন। তাহলে বাকি যারা আছে ওরা আসতে পারবে। ঠিক আছে স্যার। ভূত! ভুল শুনে আকাশ ভয় পেয়ে যায়। ঈশা তুইও না, এরকম মজা কেউ করে? ভাইয়া, আমি যদি ভুল না করি তাহলে এটা কি ওই মেয়েটা? হ্যাঁ, ওই মেয়েটা। তাহলে ভাইয়া ফাইলে সাইন করে দিলেই তো হয়। না রে বোন, যতই চেনা হোক না কেন, ফাইল না দেখে সাইন করাটা ঠিক না। নয়তো দেখা যাবে ওদের একটা ভুলের জন্য অনেক লোকের ক্ষতি হয়ে যাবে। তাই তুই কথা না বলে চল, দুপুরের খাবার খেয়ে নেই। ফাইল এটা তুই ব্যাগে ভরে নে, বাড়িতে গিয়ে ফাইল দেখবো। এখন চল, দুপুরে খেতে হবে। আকাশ ও ঈশা ওরা দুপুরে আসার খাবার নিয়ে আসে। ওদের ড্রাইভার খাবার আসিফের হাতে দিয়ে দেয়, কেননা অন্য কারোর কাছে দিলে যদি খাবারে কিছু মিশিয়ে দেয় তাহলে তো সমস্যা। তাই আসিফ খাবার নিয়ে আকাশের রুমে আসে। এই নিন স্যার আপনার খাবার। আজকেও খাবার চেকিং করেছো? তা তো করতে হবে স্যার। বাড়ি থেকে ফতে কেউ যদি খাবারে কিছু মিশিয়ে দেয় তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। কিন্তু ড্রাইভার আমাদের অনেক পরিচিত, 15 বছর ধরে কাজ করছে আমাদের বাড়িতে। তাছাড়া তুমিও তো এখনো কিছু খাওনি। স্যার আমরা তো ক্যান্টিনে খাই। আজকে আমাদের সাথে খাও। কি বলছেন কি স্যার? আমি আপনার সাথে? আমি খেতে বলছি, তাই তুমি খাবে এখন আমাদের সাথে। আকাশের কথা আসিফ ফেলতে পারেনি, তাই ওদের সাথে খাবার খেতে বসে গেল। খাবার খাওয়া শেষ হলে আকাশ আসিফকে বলে, আসিফ, কিছুক্ষণ পর আমার একটা মিটিং আছে, তাই এখন কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকলে ক্যান্সেল করে দাও। বাকিদের খাবার শেষ হয়ে গেলে গাড়ি বের করার জন্য বলো। ঠিক আছে স্যার, আমি তাহলে গাড়ি বের করার জন্য বলতেছি। তাই করো। আর একটা কথা, আমাদের কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, তাই তুমি ওইভাবে লোক নিবে। জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, এই কথা যেন কেউ না জানে। তাই হবে স্যার, আমি তাহলে আপনার যাওয়ার ব্যবস্থা করতেছি।
আসিফ চলে যায়। এদিকে আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। অনেক টাইট করে নেওয়া হয়েছে সিকিউরিটি, কেননা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে আকাশদের, তাই সিকিউরিটি একটু টাইট। আকাশের গাড়ি জঙ্গলের রাস্তার পাশে এসে গাড়ি থামাতে বলে। আসিফ গাড়ি থামার নির্দেশ দেয়। গাড়ি থেমে যায়। ঈশা, তুই বাড়িতে চলে যা। কিন্তু ভাইয়া আমি একে কি করে বাড়িতে যাব? তুই গাড়ি থেকে নেমে পিছনের গাড়িতে গিয়ে বসবি। আসিফ শুধুমাত্র এই গাড়িটা জঙ্গলের ভিতর দিয়ে যাবে। কিন্তু স্যার, কেন? তাহলে বাকি গাড়িগুলো কি করবে? ওই গাড়িগুলোতে করে ঈশা বাড়িতে চলে যাবে। তাহলে তাই করছি। ঈশা নেমে পিছনে গাড়িতে চলে যায়। ঈশার সাথে সাথে বাকিগুলোও চলে যায়। এখন শুধুমাত্র আকাশ ও আসিফ এই গাড়িতে আছে, তাই আকাশ আসিফকে ড্রাইভিং সিট থেকে সরে পাশের সিটে বসতে বলেছে, আর আকাশ ড্রাইভিং সিটে বসে যায়। আকাশ গাড়ি ড্রাইভ করছে, তখন আসিফ বলে ওঠে, স্যার, আমাদের একা আসাটা কি ঠিক হয়েছে? দেখছেন কতটা অন্ধকার এই রাস্তা, দুপুরেও লাইট জ্বালিয়ে চলতে হয়। তোমার ভয় করছে নাকি? আমি চেয়েছিলাম একা একা আসতে, কিন্তু তুমি তো আমাকে একা একা ছাড়বে না, তাই আমি তোমাকে নিয়ে চলে আসলাম। আসিফ, আর 1 মিনিট পর আমরা এমন একটা জায়গার মুখোমুখি হব, ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর, তাই আমি অন্য কারো বিপদ আনতে চাইনি, তাই ওদের চলে যেতে বলেছি। কিন্তু স্যার, আমি কি একা পারবো আপনাকে রক্ষা করতে? আমার আর তোমার কিছু হবে না, তুমি শুধু আমার সাথে সাথে চলো। আসিফ আকাশের সাথে সাথে চলতে থাকে। আকাশ জঙ্গলের রাস্তা বদলে অন্য আরেকটা রাস্তা দিয়ে জঙ্গলের গাছের পাশ দিয়ে যেতে থাকে। ওরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছে। এখানে এতটাই অন্ধকার যে গাড়ির লাইটও ঠিক মতো কিছু দেখা যাচ্ছে না, তাই ওরা লাইট নেয় হাতে। স্যার, আমার ভয় করছে। আসো আমার সাথে। আকাশ আসিফকে নিয়ে ডেভিলের আস্তানায় আসে। ডেভিলের ওখানে আসলে ডেভিলের লোক আকাশকে ভেতরে নিয়ে আসে। ভেতরে একটা চেয়ারে ডেভিল বসে আছে, আর ওর চারপাশে রয়েছে সাদা পোশাক পরা লোক। স্যার, এরা তো ডেভিলের। হ্যাঁ, আমরা ওদের আস্তানায় আছি এখন। আসিফ কথাটা শুনে ভয় পেয়ে যায়। আকাশ আসিফকে নিয়ে চেয়ারে বসে পড়ে। ওয়েলকাম মিস্টার আকাশ, ওয়েলকাম। সত্যি আমি অনেক খুশি হয়েছি যে একজন প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করার জন্য এসেছে। তো বলুন, আমি আপনার জন্য কিভাবে সাহায্য করতে পারি? বেশি কিছু না, তোমার এই পাপ কাজগুলো ছেড়ে দিলেই হবে। যদি না ছাড়ি তাহলে কি করবে? একজন জানে মেরে ফেলবো, কথাটা মনে রাখবেন। ডেভিল আকাশের কথা শুনে হাসছে। অন্যদিকে আসিফ তো অনেক ভয় পাচ্ছে। কি ভুলে গেছিস তুই এখন আমার আস্তানায় আছিস? আমি না চাইলে তুই এখান থেকে কখনো যেতে পারবি না। ঠিক ধরেছিস, আমি যখন এখানে একা এসেছি তখন কোনো না কোনো একটা ব্যবস্থা তো করেই আসবো, তাই না? তাই আমি এখান থেকে বেঁচে না ফিরতে পারলে তোরা কেউই পারবি না বেঁচে থাকতে। মানে কি বলতে চাস? তুই যতই ফাঁদ পাতিস না কেন, নয়ব কোনো কাজ হবে না, কারণ এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ তো দূরের কথা, প্রশাসন আসতে পারবে না, তাই আমার বিপদ কি করে হবে? তুই নিজেকে যত চালাক ভাবিস, আসলে তুই ঠিক ততটা বোকা। যাক, কাজের কথায় আসি। দেখ, তুই এইগুলো ছেড়ে দে, নয়তো তোর বিরুদ্ধে আমি প্রশাসন লাগিয়ে দিব। এতে করে তোর লোক মারা যাবে, সাথে অনেক প্রশাসনের লোকও মারা যাবে। তাই তোর ভালোর জন্যই বলছি, এই কাজ ছেড়ে দে। তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না কি, তাই আগে ঠিক কর। আমাকে এখান থেকে তুই নিজেই যেতে দিবি, কারণ আমার হাতে এই ঘড়িটা দেখছিস, এই ঘড়িটাই আমাদের এখান থেকে বের করে নিয়ে যেতে সাহায্য করবে। কি আছে এই ঘড়িতে যে তোকে ঘড়িটা বাঁচাবে? এই ঘড়িতে 200 কিলো পরিমাণে মিশ্রণের নিউক্লিয়ার বোমের ফর্মুলা আছে। যদি আমি এই নিউক্লিয়ার অ্যাক্টিভ করে দেই তাহলে বুঝতেই পাচ্ছিস কি হতে পারে। যদিও আমি আমার চিন্তা করছি না, কিন্তু তোর কাছে তো নিজের প্রাণের দাম আছে, তাই এখন দেখ কি করবি তুই। তোর কথা যে সত্যি এর কোনো প্রমাণ আছে? তাহলে এই বোমটা অ্যাক্টিভ করে তোকে দেখাচ্ছি। আকাশ যেই হাতে থাকা ঘড়িটা দেখায় তখনই ডেভিল বুঝতে পারে, কেননা এইরকম ঘড়ি ডেভিলের হাতেও আছে। এই ঘড়ি তোর হাতে কি করে এলো? এই ঘড়ি তো শুধুমাত্র 3টা বানিয়েছিল, একটা আমার জন্য, আর একটা কিবরিয়ার জন্য, আর একটা কিং এর জন্য। তাইলে এই ঘড়ি তোর কাছে আসলো কি করে? সে পরে জানতে পারবি। এখন বল,
আমরা এখান থেকে যেতে পারি কি, নাকি অ্যাক্টিভ করব? না না, করতে হবে না, তুই যা, তোরা কেউ ওদের বাধা দিবি না। এইদিকে আকাশ আসিফকে নিয়ে ওদের আস্তানা থেকে বের হয়ে আসে। এইদিকে ডেভিলের লোক জিজ্ঞেস করে, এখন তো ওদের মেরে ফেলতে পারে, কারণ এত দূরে বোমটা কোনো ক্ষতি করবে না। তখন ডেভিল বলে ওঠে, নাই, এই ঘড়িতে কলিমিটার সেট করা যায়। এই ঘড়িতে হচ্ছে করলে, এই ঘড়ি ইচ্ছে করলে এখন থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত বোমের আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। কিলোমিটার বাইরে চলে গেলে তখন তোমরা আক্রমণ করবে, ভয় নেই। ওই বোমটা অ্যাক্টিভ করবে না, কারণ ওই হচ্ছে এই কাজের বোমটা ডিস্টার্ব করবে না। ডেভিলের কথা মতো ওর লোক আকাশের গাড়ি ফলো করতে থাকে। এইদিকে আকাশ গাড়ি চালাতে থাকে। তখন আসিফ বলে ওঠে, স্যার, অনেকক্ষণ ধরে 3টা গাড়ি আমাদের ফলো করছে। আমি জানি ওরা কেন আমাদের ফলো করছে। গাড়িতে বন্দুক আছে কি? আছে, কিন্তু একটা। তাতেই হয়ে যাবে। আকাশ গাড়িটা একটা সাইড করে থামায় এবং গাড়ির লাইট বন্ধ করে গাড়ির একটা সাইডে গিয়ে দাঁড়ায়। ওই লোকগুলো আকাশের গাড়ির কাছাকাছি চলে আসে। ওরা গাড়ি থেকে নেমে চারদিক দেখতে থাকে, কিন্তু গাড়িতে কাউকে দেখতে পাচ্ছে না, আর নাই আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে। আকাশ এই সুযোগ বন্দুক নিয়ে ওদের গুলি করতে থাকে। এতে করে ডেভিলের কিছু লোক মারা যায়, বাকি লোকগুলো গাড়ির পেছনে লুকিয়ে যায়। এতে করে আকাশ গাড়ির কাছে এসে 2টা বন্দুক হাতে নেয়, আরেকটা বন্দুক আসিফকে দেয়। আকাশ একাই 2টা বন্দুক নিয়ে গুলি করতে থাকে। তা দেখে আসিফ পুরাই অবাক, কেননা আকাশ যে এত ভালো বন্দুক চালাতে পারে তা আসিফ নিজেও জানে না। 15 মিনিটের মধ্যে আকাশ ও আসিফ মিলে ওদের সবাইকে মেরে ফেলে। ওদের মারা শেষ হলে আকাশ আসিফকে নিয়ে গাড়ি ওঠে। আকাশ গাড়ি চালাতে থাকে। স্যার, আপনি এত ভালো বন্দুক চালাতে পারেন? আমি আরও অনেক কিছু জানি। আমি একা একা থাকলেও আমাকে মারা কিন্তু এত সোজা না। তাছাড়া আজকের ঘটনা যেন কেউ না জানে। ঠিক আছে স্যার, জানবে না। এইদিকে আসিফ ও আকাশ বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে এসে আকাশ ওর রুমে চলে আসে। রুমে এসে আকাশ ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ঈশা ফাইল দিয়ে যায়। ভাইয়া, তোকে এত... আমার কিছু হয়নি, তুই ফাইলটা পড়তে পারবি কি? ভাইয়া, আমি তো পড়লেও কিছু বুঝবো না। আচ্ছা, তাহলে তুই যা, আমি দেখে নিব। আকাশ রাতে ডিনার করে রুমে এসে ফাইল দেখতে থাকে। ফাইল দেখে আকাশের ভালো লেগেছে, কারণ ফাইলে কোনো সমস্যা না থাকায় আকাশ সাইন করবে বলে ঠিক করে। পরের দিন সকালে আকাশের অফিসে চলে আসে। অফিসে এসে ইরা চৌধুরী কোম্পানিতে কল দিয়ে জানিয়ে দেয় যে প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে আসে। 1 ঘন্টা পর ইরা নিজে আসে ফাইল নেওয়ার জন্য। স্যার, আমাকে ডেকেছেন? ডেকেছি। আপনাদের প্রজেক্টের ব্যাপারে ফাইল পড়া শেষ। ফাইলে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমি একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা স্যার? আমি এই ফাইলে সাইন করব একটা শর্তে। কি শর্ত স্যার? দেখুন স্যার, কত রিঙ্গিত লাগে আমি দিব, তবুও আপনি সাইন করে দিন। আমার কোনো রিঙ্গিট লাগবে না, আমার শুধুমাত্র আপনাকে লাগবে। এইদিকে আকাশের কথা শুনে ইরা তো অবাক হয়, সাথে ঈশাও অবাক হয়। স্যার, আমি আপনার কথাটা ঠিক বুঝলাম না। ভেরি সিম্পল। আমি এই ফাইলে সাইন করব, তার বিনিময়ে আপনি আমায় বিয়ে করবেন। হোয়াট? কি বলছেন এগুলো? ঠিকই বলছি, আপনাকে আমার পছন্দ হয়েছে, তাই আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আমার অন্য আরেকজনকে ভালোবাসি, তাই আপনার এই প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। এবার ইরার কথাই আকাশ আশ্চর্য হয়, কেননা আকাশ যে ইরাকে অনেক পছন্দ করে, কিন্তু ইরা কি না অন্য কাউকে ভালোবাসে, সেজন্য আকাশ আশ্চর্য হয়। আচ্ছা, আপনি যেহেতু কাউকে ভালোবাসেন, তার নামটা কি জানতে পারি? আসলে স্যার, আমি ওর নামটা জানি না, কখনো জিজ্ঞেস করা হয়নি, এবং ওর নাম্বারটাও আমার কাছে নেই। কি বলছেন? কাউকে ভালোবাসেন অথচ তার কোনো তথ্য আপনি জানেন না, তা কি করে হয়? জি, তাই হয়েছে। তাই আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তাই আপনি ফাইলে সাইন করবেন কি করবেন না আপনার ব্যাপার, আমি তো ফাইল নিয়ে যাচ্ছি।
এইদিকে ইরা ফাইল নিয়ে চলে আসে অফিসে। অন্যদিকে আকাশ ও ঈশা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। ঈশা বোন আমার, তোর স্বপ্ন মনে হয় পূরণ করতে পারলাম না বোন। চিন্তা করিস না ভাইয়া, ও দেখবে তোকে একদিন না একদিন ঠিকই ভালোবাসবে। এইদিকে আকাশ ঈশাকে নিয়ে অনেক কাজ করতে থাকে। অন্যদিকে ইরা অফিসে এসে মেজাজ খারাপ করে বসে আছে। তখন ইরার আব্বু আসে রফিক চৌধুরী। কিরে ইরা মা, আমার তোর মেজাজ এত খারাপ কেন? ফাইলে কি সাইন করেনি? না আব্বু, উনি তো ফাইলে সাইনই করেনি। কিন্তু কেন করেনি তা জানতে চেয়েছিস কি? না, তা বলা যাবে না। এইদিকে রফিক চৌধুরী ফাইল খুলে দেখে সাইন করা। ইরা, তুই তো বলেছিলি সাইন করেনি, তাহলে এখানে তো সাইন করা দেখছি গতকালের তারিখে। কি আমার সাথে মশকরা? যদি ওই বেটা প্রধানমন্ত্রী না হতো তাহলে আমি বুঝতাম ওর একদিন কি আমার একদিন। কিরে, কি বিড়বিড় করছিস? না আব্বু, কিছু না। তুমি তাহলে প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দাও, আমি বাড়িতে গেলাম। ওইদিকে আকাশ অফিসের সব কাজ সেরে বাসায় চলে আসে। বাসায় এসে রেস্ট নেয়। ওই দিন রাতে আকাশ যখন ঘুমাতে যাবে তখনই আকাশের ফোনে একটা কল আসে, তাও ব্ল্যাক কল। তাই আকাশ কল রিসিভ করে। কে বলছেন? আমি কিবরিয়া বলছি, কোন কিবরিয়া? আন্ডারওয়ার্ল্ডের ডন কিবরিয়া। আপনাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য কল দিয়ে। ধন্যবাদ তাও আমাকে, এর কারণটা কি জানতে পারি? কল দিয়েছি, অবশ্যই আপনার সাহস আছে বলতে হবে, নয়তো এভাবে টেবিলের আস্তানায় গিয়ে ওদের ধরা কথা বলে এসেছেন। তাছাড়া এখন কিংকে একটু ভয় দেখালেই আমার উপকার হতো। এই চুপ করো, তোর কাছ থেকে কি এখন আমার জ্ঞান নিতে হবে যে আমি কাকে ধরবো আর কাকে ছেড়ে দিব? কিবরিয়ার কথা শুনে আকাশ বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে ঘুষ দেওয়ার কথা বলছিস? আরে স্যার, রেগে যাচ্ছেন কেন? আপনি ওদের দুজনকে একটু টাইট দিয়ে দিন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি। তোর সুবিধা আমি বের করব, তোর এমন অবস্থা করব আমি যে সারা জীবন মনে রাখবি তুই। দেখা যাবে কি করতে পারছিস তুই আমার। এইদিকে ওর সাথে কথা বলে আকাশের মেজাজটাই খারাপ হয়ে গেল। পরের দিন সকালে আকাশ অফিসে চলে আসে। অফিসে আকাশের সাথে দুইজন এমপি দেখা করতে এসেছে। তাই আকাশ ওদের ভেতরে আসার আগেই ঈশাকে পাশের রুমে পাঠিয়ে দেয়। ঈশা পাশের রুমে চলে গেলে ওই দুইজন এমপি আসে। ওরা ভিতরে আসলে আকাশ ওনাদের বসতে বলে। আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? তাছাড়া আপনাদের নামটা বলুন আগে। জি, আমার নাম ডেভিল। এবার আপনার নামটা বলুন। আমার নাম কিবরিয়া। ওদের দুজনের নাম শুনে আকাশ তো অবাক, কেননা কিভাবে এরকম হুবহু নিয়ে যেতে পারে তার জন্য। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের দুজনের নামটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। কি বলেন স্যার, পরিচিতি তো হবেই, কেননা আমার জন্যই তো এমপি। না, এমপি ছাড়াও আমার কেন যেন মনে হচ্ছে অন্য কোনো জায়গায়ও আপনাদের নামটা শুনেছি আমি। স্যার, আপনার মতো একজন বড় মানুষ আমাদের কথা মনে রাখছেন, এটাই তো অনেক। তাহলে এখন কাজের কথায় আসুন। আপনার সাইন লাগবে। যেমন কী ধরনের প্রজেক্ট? বাড়ি বানাতে আমার সাইন কেন লাগবে? মানে হলো কি স্যার, এখানে তো সরকারি জমি, তার উপর জঙ্গলের ভিতরে নাই। আপনার কাছে পারমিশনের জন্য আসা আমাদের। আপনাদের সাহস তো কম না, সরকারি জায়গায় আপনারা বাড়ি বানাতে চান, তাও ইনলিগ্যালভাবে। এক্ষুনি বেরিয়ে যান আমার অফিস থেকে। স্যার, কাজটা কিন্তু ঠিক করলেন না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন কার সাথে কথা বলতেছেন। আপনি ভুলেননি, তবে আপনি এই সাইন না করাতে একটু খারাপই লেগেছে। আচ্ছা যাক, গিয়ে তাইলে এবার চলি স্যার। ডেভিল ও কিবরিয়া বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ ঈশাকে রুম থেকে বের হতে বলে। ঈশা রুম থেকে বের হলে আকাশ ঈশাকে এখানে রেখে বলে, ঈশা তুই এখানে থাক, আমি 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি। তুই কিন্তু কোথাও বের হয়ে যাবি না আবার। আচ্ছা, যাব না, কিন্তু তুই কোথায় যাবি? আমার 1 ঘন্টার কাজ আছে, তুই এখানে থাক, আমি গেলাম। আকাশ অফিস থেকে বের হয় আসিফকে নিয়ে। ওরা কিছু দূর গিয়ে লক্ষ্য করে কিবরিয়া ও ডেভিল জঙ্গলে ঢুকতেছে। ওদের দুজনকে দেখে আসিফ বলে, স্যার, এরা দুজন এখানে কি করছে? ওরা দুজন এসেছিল সরকারি জমিতে বাড়ি বানাবে, তাও জঙ্গলের ভিতরে।
এখন দেখতে এসেছি ওই জায়গাটা আসলে কোথায়। কেননা আমি মানা করলেও ওরা গোপনে কাজ করবে, এটা আমার মনে হচ্ছে। তাই জায়গাটা চিনে রাখলে আমাদের জন্য ভালো হবে। স্যার, ওরা তো কি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ভিতরে কি গাড়ি নেবেন নাকি? ঠিক আছে স্যার, তাহলে চলুন। আকাশ আসিফ ভিতরে ওদের ফলো করতে থাকে। ফলো করতে করতে ওরা একটা পুরনো বাড়ির সামনে এসে পড়ে। তার মানে এই জায়গাটা হবে। এই বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করবে, আর না হয় এটা অনেক অন্য আস্তানা। আচ্ছা স্যার, এইসব তথ্য তো আমরা পুলিশকে বলে ওরা এসে দেখে যেত, তাহলে আমরা এখানে কেন আসলাম? কিছু কিছু কাজে নিজেদেরই আসতে হয়। বুঝতে পারছি না স্যার, কি আরও ভিতরে যাবেন নাকি এখানে অপেক্ষা করবেন? চলো আরও ভিতরে যাই। আকাশ আসিফকে নিয়ে সাবধানে আরও ভিতরে গেল। ভিতরে গিয়ে ওদের কথা শোনার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো কথাই ওরা শুনতে পাচ্ছে না। তাই ব্যর্থ হয়ে ওখান থেকে ফিরে এলো। ওখান থেকে অফিসে চলে আসে। অফিসে এসে নিজেদের কাজ করতে থাকে। অফিস সময় শেষ করে আকাশ আগের মতো চলে যায় জঙ্গলের ভেতর, তবে অন্য আরেকটা জায়গায়। ওখানে গিয়ে আকাশ ওর ঘড়ির সাহায্যে দরজা খুলে ভিতরে চলে যায়। ভিতরে গেলে সবাই বলতে থাকে এখনকার প্রধানমন্ত্রী অনেক হার্ড, ছাড় দিতে চায় না। এইদিকে আকাশ ওদের সবার কথা শুনতে থাকে। ওদের সবার কথা শুনে আকাশ বুঝতে পারে এরা তো ওকে মারার প্ল্যান করছে। তোমরা চুপ করো, কাউকে মারতে হবে না। বর্তমানে ওই কিবরিয়া ও ডেভিলেন কোনো খবর আছে কি তোমাদের কাছে? বস, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু অনেক কিছুই জানতে পেরেছি, আবার পারিনি। যেমন কি কি? বস, ওই ডেভিল অনেক চালাক। আমাদের সাথে ফেরে উঠবে না বলে ডেভিল ওই কিবরিয়ার হাত মেলাতে চায়, কিন্তু কিবরিয়া ডেভিলের থেকে কি যেন চেয়েছিল। বলেছে ওইটা যদি ডেভিল ওকে দিতে পারে তাহলে কিবরিয়া ডেভিলের পাশে থাকবে। তার মানে ওই কি বস? কিছু না, তোরা একটা কাজ কর, 5 দিন পর এই জঙ্গলও আরও একটা জঙ্গল আছে পাশে, ভালো করে ওই জঙ্গলে খোঁজ নিবি, তাহলে আরও অনেক তথ্য জানতে পারবি। আমি এখন আসি। আর এই নে 3000 রিঙ্গিত, এইগুলো দিয়ে তোরা 5 দিন খাবার মতো খাবার নিয়ে আসবি, যাতে করে এই 5টা দিন তোদের সমস্যা না হয়। আচ্ছা। আকাশ ওখান থেকে চলে আসে। বাড়িতে এসে আকাশ নিজের কাজ করতে থাকে। পরের দিন সকালে থেকে শুরু হয় কমান্ডো এবং পুলিশ মিলে মাফিয়ার লোকদের মারার জন্য বেরিয়ে পড়ে। প্রতিটা পুলিশ এবং কমান্ডোকে ব্লাড প্রুফ জ্যাকেটের সাথে বন্দুক এবং বুলেট দেয়া হয়, যাতে করে ওরা মাফিয়াদের মারতে পারে আর নিজেদেরও রক্ষা করতে পারে। ওই দিন থেকে সারা শহরের মাফিয়াদের ধরে ধরে মেরে ফেলা হয়। যারা ফালাতে চেয়েছিল তাদের মেরে ফেলা হয়, যারা স্যালেন্ডার করতে চেয়েছে ওদের গ্রেফতার করা হয়েছে। এভাবে চলতে থাকে অপারেশনগুলো। ওই দিনগুলো ছিল মাফিয়াদের জন্য কাল রাতের মতো, কেননা যেখানেই যাকে পাওয়া যাচ্ছে সেখানেই তাকে মারছে। এভাবে পুরো মালয়েশিয়ার তল্লাশি চালিয়ে 1000+ মতো মাফিয়াদের মারা গেছে, কিন্তু এখনও অনেক মাফিয়াদের ধরতে পারেনি, কারণ ওদের সন্ধান কেউ এখনও বের করতে পারেনি, তাই ওদের মারতেও পারছে না। কিন্তু তবুও ওরা জঙ্গলে খুঁজে যাদের পাচ্ছে তাদের মারছে। এইভাবে অনেক কাল রাতের পর এই 5টা দিন শেষ হলো। এই 5টা দিনে দেশের মধ্যে একটা ভয়াবহ দিন ছিল। ওই 5 দিন পর সব প্রশাসন থেকে প্রধান থেকে ডেকে নিয়েছে আকাশ, কেননা আজকে একটা মিটিং হবে। তো বলেন এই 5 দিনের রেজাল্ট কি? স্যার, আমরা এই 5 দিনে মোট আমাদের দেশে 3000 মাফিয়াদের মারতে পেরেছি, তবে এখনও অনেক মাফিয়া আছে যাদের আমরা খুঁজে পাইনি। তারা কোন কোন মাফিয়ার লোক হয়ে কাজ করে? স্যার, আমরা যাদের মেরেছি ওরা ছোটোখাটো মাফিয়া, তবে কিং এর কোনো লোককেই আমরা মারতে পারিনি, তবে ডেভিল ও কিবরিয়ার অনেক লোককেই আমরা মারতে পেরেছি। তাহলে আপাতত এই অপারেশন বন্ধ রাখেন, যখন আবার ওরা গর্ত থেকে উঠে আসবে তখন আবার এই অপারেশন চালাবো। ঠিক আছে। তাহলে আপনারা সবাই এবার আসতে পারেন। ওরা সবাই চলে যায়। ওই দিক আকাশ সব রকমের কাজ শেষ করে একটু পার্কে যাওয়ার জন্য প্রস্তুত হয়।
তাই আকাশ একা ওখানে যাবে। ওদের সবাইকে আকাশ বাড়িতে পাঠিয়ে দেয়, শুধুমাত্র আসিফকে নিয়ে যায়। ওরা দুজনে পার্কে এসে দেখে পার্ক অনেকটা খালি, তবে কিছু কিছু জায়গায় কয়েকটা ছেলের সাথে ছেলেকে দেখা যায়। স্যার, এখানে তো সবই ছেলে মেয়ে, সবই নিজেদের বয়ফ্রেন্ডের সাথে এসেছে, তাহলে এখান থেকে আমরা কি করব? সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে গিয়েছি, তাই ভাবলাম একটু রেস্ট নেই, সেজন্য এখানে আসা। এখন চলো একটু ভিতরে যাই। ওরা দুজন ভিতরেই গেল। তখন আকাশ ইরাকে দেখতে পায় কয়েকটা মেয়ের সাথে বসে বসে খাবার খাচ্ছে, সাথে হাসাহাসি করছে। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরার হাসি দেখছে। তখনই ইরার একটা বান্ধবী কথায় ইরার সামনে তাকিয়ে আকাশকে দেখতে পায়। আকাশকে দেখে ইরা মিষ্টি একটা হাসি দিয়ে ওখান থেকে উঠে আকাশের সামনে এসে দাঁড়ায়। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি আপনার সাথে আমার দেখা হবে। আপনাকে আমি কোথায় না খুঁজছি, অনেক খুঁজেছি, পাইনি আপনাকে, কিন্তু আজকে পেলাম। আমাকে এত খুঁজেছিলেন কেন? কেন আপনি কি বুঝতে পারছেন না কেন খুঁজছি? তবে আজকে আপনাকে এত হ্যান্ডসাম দেখাচ্ছে কেন? এত দামি ব্রুট প্যান্ট, কোথায় গিয়েছিলেন নাকি? এখানে কোনো মেয়ের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু আপনার সাথে কে উনি? কালো পোশাক পরে এসেছে। ও আমার ফ্রেন্ড। আসলে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, তাই ভাবলাম পার্কে কিছুক্ষণ সময় কাটাই। কি এখানে সবাই আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে, আপনি কিনে এসেছেন ফ্রেন্ডকে নিয়ে? স্যার, উনি কে এইরকমভাবে কথা বলছে? চলুন আমার বান্ধবীদের সাথে আপনার সাথে পরিচয় করিয়ে দিই। আমাকে কেন পরিচয় করাবেন? আমি তো কেউই হই না। চুপচাপ আমার সাথে আসুন। আকাশকে নিয়ে ওর বান্ধবীদের কাছে যায়। ওখানে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওদের সামনে নিয়ে যায়। তোদের সাথে পরিচয় করিয়ে দেই, উনি হচ্ছেন মিস্টার আকাশ। তা শুধু কি নাম বলার জন্য এসেছিস, নাকি আরো কিছু বলবি? আরে বলছি তো, আমি ওনাকে পছন্দ করি, কিন্তু ওনাকে বলবো বলবো করেও বলা হয়নি। কিন্তু আজকে যখন পেয়ে গিয়েছি, তখন না হয় প্রপোজ করেই দিই। কি বলিস তোরা? প্রপোজ করার আগে একবার ভাইয়ার পরিচয়টা তো দিবি। দেখ, আমি শুধু ওর নামটাই জানি, এর বেশি জানি না। তাছাড়া ওই মানুষটা ভালো। তা তো জানি, কিন্তু তুই কি ওনার পরিচয় জানিস? আসলে পরিচয় পরে জেনে নিব, আগে প্রপোজ করে নিই, পরে হারিয়ে ফেললে আর খুঁজে পাবো না। তাই ইরা ওখানে বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসে ওখানে সবার সামনে। আই লাভ ইউ আকাশ, ডু ইউ লাভ মি? এইদিকে আকাশ কখনো ভাবতেও পারেনি যে কোনো মেয়ে ওকে এইভাবে প্রপোজ করবে, তাও এতগুলো লোকের মাঝে। তাও ইরা এখনো আকাশের পরিচয় এখনো ঠিকমতো জানেও না। আই লাভ ইউ টু, আই উইল লাভ মি, আই উইল ম্যারি ইউ। ইরা আকাশকে জড়িয়ে ধরে আকাশের মুখে চুমু দেয়। এতে সবাই অবাক হয়, কিন্তু আকাশ তো আরো বেশি অবাক হয়। ওই দিন আকাশ আর ইরা অনেকক্ষণ ধরে পার্কে সময় কাটিয়েছে। এইদিকে তানু বারবার আকাশের দিকে তাকিয়েছে, কি যেন ভাবছে। তানু, এভাবে তাকিয়ে কি ভাবছিস? ভাবছি ওনাকে আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও আমি আপনাকে অনেকবার দেখেছি। কি বলছেন এগুলো? আমাকে কোথায় দেখবেন? তানু, তুই ও সারা দিন রিপোর্ট করতে করতে কত মানুষের সাথে দেখা হয়, হয়তো ওদের মতো তোর কাছে মনে হচ্ছে। কি উনি? হ্যাঁ, ও নিউজ রিপোর্টার। এই কথা শোনার পর আকাশের তো বুকে ধুপ ধুপ শব্দ করতে থাকলো, কেননা এখন এই মেয়েটিকে না থামালে হয়তো সব বলে দিবে। আপনি ভুল করছেন, আমি না এর আগে কখনো আপনাকে দেখেছি বলে মনে হয় না। আচ্ছা যাক সেসব কথা, তুমি এখন তোমার নাম্বার দিয়ে যাও। আকাশ ইরাকে ওর নাম্বার দিল। সন্দেহ হয়ে আসাতে আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাইছিল। তখন ইরা যাওয়ার আগে আকাশকে আরও একবার জড়িয়ে ধরে চুমু দেয়। তা দেখে তানু বলে ওঠে, একটা কাজ কর, রোমান্সও এখানেই সেরে ফেল। তানুর কথায় ইরা লজ্জা পেয়ে আকাশকে ছেড়ে দেয় এবং ওখান থেকে চলে যায়। এইদিকে আকাশ আসিফকে নিয়ে গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। এইদিকে আকাশ ভাবতে থাকে, সত্যি মেয়েটা একটা পাগলি, নয়তো সে কবে দেখা হয়েছিল আমাদের, অথচ আমাকে এখনো ভুলতে পারিনি। কখনো আমাকে পাবে কিনা তা না জেনেও আমাকে ভালোবাসে। সত্যি আমিও কতটা লাকি যে ওকে জীবন সাথী করে পাবো। আকাশ বাড়িতে এসে ওর রুমে চলে যায়। অন্যদিকে ইরা বাড়িতে এসে খুশিতে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু, আজকে আমি অনেক খুশি। কেন রে মা, এত খুশি কেন আজকে?
আব্বু, আজকে তোমার জামাইকে আমি খুঁজে পেয়েছি এবং আমার ভালোবাসার কথা ওকে বলে দিয়েছি। কি বলিস? এটা তো খুশির খবর। তা দেখি তো আমার জামাইকে। ইরা তো মোবাইল থেকে আজকের কয়েকটা ছবি দেখায় ওর বাবাকে। ইরার বাবা ছবি দেখে বলে, আজকে জামাই বাবাজিকে অনেক হ্যান্ডসাম লাগছে। তা ওর ঠিকানা, বাবা মায়ের নাম জানিস কিছু? ওইগুলো জিজ্ঞেস করিনি, নাম্বার এনেছি, কিছুক্ষণ পরে কল দিব। আচ্ছা, তুই উপরে যা। ইরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এইদিকে রাত 10টা বাজে। ইরা আকাশকে কল দেয়। আকাশ কল রিসিভ করে ওরা কথা বলতে থাকে। কথা বলতে বলতে রাত 12টা পার হয়ে যায়, কিন্তু এখনও ওদের কথা শেষ হয়নি। রাত 1টা বাজে। ওরা দুজনে কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয়। তখন ইরা কল দেয়, তাই আকাশ কল রিসিভ করে কথা বলতে থাকে, সাথে নিজে তৈরি হতে থাকে। কি করছো তুমি? এই তো অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তুমি কি করো? আমিও তৈরি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। আচ্ছা, তোমার অফিস কোথায়? এই তো ইনার বোর্ডের পাশে। আমি আসার সময় তোমার সাথে দেখা করব। কেন? বারে, তুমি কোন অফিসে চাকরি করো তা তো দেখতেই হবে, তবে অফিসের ভেতরে ঢুকবো না। তুমি বাইরে আসবে, আমি ওখানেই দেখা করব তোমার সাথে। আচ্ছা, তুমি অফিসের সামনে এসে কল দিও আমাকে, আমি নিচে এসে দেখা করে যাব। আচ্ছা, তাহলে বাকি কথা না হয় আমরা দেখা করলেই বলবো। এইদিকে আকাশ রেডি হয়ে বেরিয়ে যায় অফিসের দিকে। এইদিকে আকাশ অফিসে এসে অনেক ব্যস্ত হয়ে পড়ে, কেননা আজকে অনেক কাজ পড়ে আছে। তার দিক থেকে মানুষ আসে দেখা করার জন্য। এইদিকে ওরা ওদের নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে অনেক লেট হয়ে যায়। তখন দুপুর 3টা বাজে। ইরা ওর অফিসের কাজ শেষ করে চলে আসে আকাশের দেওয়ার ঠিকানায়। ইরা ওখানে এসে দেখে এটা প্রধানমন্ত্রী কার্যালয়। তার মানে আকাশ এখানে কাজ করে, তাহলে তো ভালোই হয়েছে, কিছুটা আইনের পাওয়ার আছে। যাই, ওকে কল দেই। ইরা আকাশকে কল দেয়। কল দিয়ে আকাশ নিচে নেমে আসে। আকাশ নিচে নেমে আসলে ইরা আকাশকে গাড়িতে উঠায়। আকাশ কোনো প্রশ্ন না করেই গাড়িতে উঠে যায়। এইদিকে আকাশ ঈশাকে কল দিয়ে জানিয়ে দেয় আজকে বাকি মিটিং ক্যান্সেল এবং ঈশাকে বাড়িতে চলে যেতে বলেছে। এইদিকে ইরা আকাশকে নিয়ে ওদের নতুন প্রজেক্টের জায়গায় নিয়ে আসে। আমাকে এখানে কেন এনেছো? আমাদের নতুন প্রজেক্টের কাজ চলতেছে, তাই তোমাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। কিন্তু তোমাদের কাজ বন্ধ কেন? তাই তো, দাঁড়াও আমি জিজ্ঞেস করে আসি। ইরা ওখানে গিয়ে 5 মিনিট পর আসে। এসে আকাশকে জানায় প্রজেক্ট নাকি সরকার থেকে বন্ধ করে দিয়েছে। এই প্রজেক্ট নাকি আগের প্রধানমন্ত্রী ক্যান্সেল করে দিয়েছিল, তাই এখন সরকারি লোক এসে প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। এখন কি হবে আমাদের? এই প্রজেক্টটা আমাদের পুরো ব্যবসা ব্যাংকের কাছে ঋণী। যদি এই প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা পথে বসে যাব। বিদ্রোহ। আকাশ কি পারবে ইরাদের পথে বসার থেকে বাঁচাতে? কেননা আগের প্রধানমন্ত্রী কেন এই প্রজেক্ট ক্যান্সেল করেছিল, তার সাথে ওনার মৃত্যুর কারণ কি ছিল, তা আপনারা সিজন 2 পড়লেই বুঝতে পারবেন। তাই ততদিন সাথেই থাকুন। পুরো গল্পটা বুঝতে সিজন 2 পড়া পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।